হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় লোহিত রক্তকণিকা বা আরবিসি, বা আরেকটা নামে তোমরা জানতে পারো, সেটা হচ্ছে ইরাইথ্রোসাইট। কেন লোহিত রক্তকণিকার আরেকটা নাম ইরাইথ্রোসাইট সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো যখনই আমরা কোনো টপিক পড়বো আমরা ট্রাই করব সেটা সংজ্ঞাটাকে আগে ভাগে জেনে নেওয়ার। তো লোহিত রক্তকণিকা কাকে বলে? আমি বলতে পারি রক্তের যে কণিকা দ্বি অবতল, গোলাকার, নিউক্লিয়াসবিহীন এবং রক্তের গ্যাসীয় পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে তাকে বলা হয় লোহিত রক্তকণিকা। এইসব ছাড়াও লোহিত রক্তকণিকার আরো অনেক ফাংশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে গিয়ে দেখব। তো লোহিত রক্তকণিকা কি আমরা জেনে ফেললাম, তা হচ্ছে রক্তের একটি কণিকা। এখন আমরা একটু লোহিত রক্তকণিকার ডিটেল সম্পর্কে জানার ট্রাই করব। তো প্রথমেই চলে আসছে লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল। লোহিত রক্তকণিকা কোত্থেকে উৎপন্ন হয়? এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে মানব দেহে বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়। অর্থাৎ তুমি যখন মায়ের গর্ভে একটি ছোট্ট ভ্রূণ, তখন তোমার লোহিত রক্তকণিকা এক জায়গা থেকে তৈরি হবে। তুমি যখন একটি ছোট শিশু, তখন তোমার লোহিত রক্তকণিকা এক জায়গা থেকে তৈরি হবে। এবং তুমি যখন একজন বেড়ে ওঠা পূর্ণবয়স্ক মানুষ, তখন তোমার লোহিত রক্তকণিকা আরেক জায়গা থেকে তৈরি হবে। তাহলে আমরা জেনে নেই, ভ্রূণ অবস্থায় লোহিত রক্তকণিকা তৈরি হয় কুসুমথলি থেকে। অর্থাৎ তুমি যখন ভ্রূণ অবস্থায় ছিলে তখন তোমার লোহিত রক্তকণিকা তৈরি হতো কুসুমথলি বা ইয়ক স্যাক থেকে। তুমি যখন ছোট্ট একটি শিশু জন্মগ্রহণের পর পর তোমার লোহিত রক্তকণিকা বেশ কিছু সময় ধরে তৈরি হবে তোমার লিভার থেকে। এরপরে তুমি বড় হয়ে গেলে এখন কি লোহিত রক্তকণিকা লিভার থেকে তৈরি হবে? না, এখন তোমার লোহিত রক্তকণিকা তৈরি হবে অস্থির লাল অস্থিমজ্জা থেকে। অস্থিমজ্জাটা কি? আমরা জানি অস্থির একটি শক্ত অংশ আছে, যেটা বাইরের অংশটা। ভেতরে যদি আমরা দেখি একটি আমরা মজ্জা গহ্বর দেখতে পাবো। এই মজ্জা গহ্বরের ভেতরে থাকে অস্থিমজ্জা, সেখান থেকেই তোমার আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি হয়। সো আমি লিখে রাখলাম অস্থিমজ্জা। তাহলে আমরা জেনে গেলাম যে লোহিত রক্তকণিকার উৎপত্তিগুলো হয় কোথা কোথা থেকে। এবার আমরা চলে আসি লোহিত রক্তকণিকার আকার। এইদিকে তোমরা দেখতে পাবে আমি দুইটি চিত্র এঁকেছি। এখানে এটাকে ডাম্বেলের মতো দেখাচ্ছে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে দ্বি অবতল শেপ। দেখো এইদিকেও জিনিসটা অবতল, এইদিকেও অবতল। সো এই শেপটাকে আমি বলি বাই কনকেভ শেপ। সো লোহিত রক্তকণিকার শেপটা কেমন? বাই কনকেভ। এই দ্বি অবতল শেপটার কারণ কি? লোহিত রক্তকণিকা কেন দ্বি অবতল তা আমাদের জানা লাগবে। প্রথম কারণ, আমরা জানি লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে দেহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করা। তো চিন্তা করে দেখো তোমার টিস্যু কতটা ছোট, সেই টিস্যুতে পৌঁছানো কৈশিক নালিকাও বা কতটা ছোট হতে পারে। সেই কৈশিক নালিকার ভেতরে এই লোহিত রক্তকণিকা যাতে সহজে প্রবেশ করতে পারে বা চলাচল করতে পারে, এই জন্য তার এই শেপটা। এই শেপের কারণে কি হয়? সে ফ্লেক্সিবিলিটি পায়, সে বেন্ড করে ফেলতে পারে। তো বেন্ড করার ফলে কি হয়? সে সহজেই কৈশিক নালিকার ভেতর দিয়ে প্রবেশ করতে পারে। আরেকটা কারণ হচ্ছে এই বাইকনকেভ শেপ তার সারফেস এরিয়া বাড়িয়ে দেয়। সারফেস এরিয়া বাড়িয়ে দিলে কি হবে? বেশি বেশি অক্সিজেন এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের সাথে অক্সি হিমোগ্লোবিন তৈরি করতে পারে। আমরা জানি লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন, সেটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয় অক্সি হিমোগ্লোবিন। এর সাথে যদি অক্সিজেন যুক্ত করি তাহলে আমি পাই। আচ্ছা, এখন আমি কেন লিখলাম HbO4? HB দিয়ে বোঝায় হিমোগ্লোবিন, O4 মানে 4টা অক্সিজেন। অর্থাৎ প্রত্যেকটি হিমোগ্লোবিন অণু টোটাল 4টি করে অক্সিজেনকে নিজের সাথে যুক্ত করে একটি অস্থায়ী যৌগ তৈরি করে, যার নাম অক্সি হিমোগ্লোবিন। এখন এই হিমোগ্লোবিনটা কি আসলে? এটি হচ্ছে বেসিক্যালি একটি রঞ্জক পদার্থ বা প্রোটিন। হিমোগ্লোবিন যদি আমি ভাঙি, হিমোগ্লোবিনকে ভাঙলে আমি পাবো হিম প্লাস গ্লোবিন, অর্থাৎ হিম প্লাস গ্লোবিন। এই গ্লোবিনটা পরবর্তীতে বডি আবার ভেঙে একটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে বডির বিভিন্ন কাজে ব্যবহার করবে। আর এই হিম যে পোর্শনটা, সেটা থেকে আমি যদি ভাঙার পরে, এটা লিভারে গিয়ে ভাঙার পরে আমি পাবো আয়রন প্লাস বিলিভার্ডিন।
এই বিলিভার্ডিনটা পরবর্তীতে আবার কনভার্ট হবে, সেটা কিসে কনভার্ট হবে? বিলিরুবিনে। এটা পরবর্তীতে কোথা দিয়ে বের হয়ে আসবে? আমার ইউরিনের সাথে বাইরে বের হয়ে যাবে বডি থেকে। ইউরিন ছাড়াও এই কিছু বিলিরুবিন ইউরোবিলিনোজেন এবং স্টার্কোবিলিনোজেনে কনভার্ট হয়ে মলের সাথেও বের হয়ে যেতে পারে। এখন এই আয়রনটার কি হবে? আয়রনটা ফেরিটিন হয়ে পুনরায় লোহিত রক্তকণিকা তৈরি করার কাজে ব্যবহৃত হবে। সো আমরা হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিনের পরিণতিকে আমরা জেনে ফেললাম, কেন লোহিত রক্তকণিকার শেপটা বাইকনকেভ তাও জেনে ফেললাম। এবার আমরা চলে আসি লোহিত রক্তকণিকার সংখ্যা। রক্তকণিকা যত পরিমাণে রক্তে থাকে তার প্রায় 90% বেশি হচ্ছে লোহিত রক্তকণিকা। সেম ভাবে লোহিত রক্তকণিকার সংখ্যা ভ্যারি করে। যেমন ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা 80 থেকে 90 লক্ষ প্রত্যেক ঘন মিলিলিটারে, অর্থাৎ প্রত্যেক ঘন মিলিলিটার রক্তে প্রায় 80 থেকে 90 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে। কাদের? ভ্রূণদেহে। যখন সে একটি শিশু তখন সেটার পরিমাণ কিছুটা কমে আসবে। কতটুকু হবে? সেটা হবে 60 থেকে 70 লক্ষ। দেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা থাকবে 54 লক্ষ এবং একজন মহিলার দেহে সেটা কত থাকবে? আরেকটু কম থাকবে, দ্যাট ইজ 46 বা 46 লক্ষ। এবার তাহলে আমরা সংখ্যা জেনে ফেললাম। এই লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায় বা কমতে পারে। বাড়লে আমার বডিতে কিছু প্রবলেম হতে পারে, কমে গেলেও প্রবলেম হতে পারে। যদি এই পুরো সংখ্যাটার মধ্যে 65% হয়ে যায় বা 25 লক্ষ লোহিত রক্তকণিকা যদি বেড়ে যায়, তখন যে রোগটা হয় সেটার নাম পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে লোহিত রক্তকণিকার সংখ্যা 65 লক্ষের বেশি। আর যদি কমে যায়, অর্থাৎ 25% যদি সাধারণ যে লোহিত রক্তকণিকা আছে সেটা থেকে যদি পরিমাণটা কমে যায়, তখন সে রোগটাকে আমরা বলি অ্যানিমিয়া। অ্যানিমিয়ার আরেকটা নাম আছে রক্তশূন্যতা, যেটা আমাদের দেশের মানুষজনের খুবই কমন একটি অসুখের ভেতরে পড়ে। সো আমরা লোহিত রক্তকণিকার সংখ্যা সম্পর্কেও জেনে গেলাম। গঠন অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন দিয়ে তৈরি হয় এবং কিছু ডার্বিস থাকে, অন্যান্য প্রোটিন থাকে, ফাইব্রিন প্রোটিন থাকে, আয়ন থাকে কিছু, এগুলা গেল। দেন আমরা চলে আসি ধ্বংস। যেহেতু লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে, এটি ধ্বংসও হবে। এখন ধ্বংস হয় কতদিন পরে? 120 দিন পরে হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। অর্থাৎ 4 মাস পরে তোমার বডিতে 4 মাস আগের তৈরিকৃত প্রত্যেকটি লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই বলা হয় 4 মাস পর পর রক্তদান করতে, স্বেচ্ছায় রক্তদান করতে, কারণ তোমার বডিতে তো কোনো কাজে লাগছে না, সেটা ধ্বংস এমনিও হয়ে যাচ্ছে, অমনিও হয়ে যাচ্ছে। তো তোমার এই দেওয়ার রক্তে অন্য কারো জীবন বাঁচতে পারে। এখন লোহিত রক্তকণিকা ধ্বংস অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে? লোহিত রক্তকণিকা ধ্বংস হবে যকৃতে। এই যে আমরা হিমোগ্লোবিনের ভাঙনটা দেখলাম, লোহিত রক্তকণিকার ভাঙনটা দেখলাম, এটা তৈরি হয়, এটা পুরা প্রসেসটা হয় যকৃতে। মজার ব্যাপার খেয়াল করো, আমরা বলেছিলাম যখন জন্মের পরে বেবির লিভার থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়, সেই লিভারে সে যখন বড় হয়ে গেল তখন তার লোহিত রক্তকণিকা এসে ধ্বংস হয়। খুব ইন্টারেস্টিং। দেন লাস্ট পয়েন্টে আমরা চলে আসবো, দ্যাট ইজ হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজ আমরা খুব সিম্পলি মনে রাখবো, সেটি হচ্ছে সংবহন, বৈশিষ্ট্য, বাফার, এগুলোই হচ্ছে লোহিত রক্তকণিকার প্রধান কাজ। সংবহন দিয়ে সে কি কি সংবহন করবে? আমরা আগে বলেছি সে অক্সিজেন সংবহন করবে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডও সংবহন করবে। অক্সিজেন সে কিভাবে সংবহন করবে? হিমোগ্লোবিন আকারে। কার্বন ডাইঅক্সাইড সে কিভাবে সংবহন করবে? লোহিত রক্তকণিকায় থাকে পটাশিয়াম আয়ন, এটার সাথে
কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে বাইকার্বনেট আয়নে কনভার্ট হয়ে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে আমি বলে দিতে পারি লোহিত রক্তকণিকার একটি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে গ্যাসীয় পরিবহন। দেন চলে আসি বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? রক্তের বৈশিষ্ট্য। যেহেতু লোহিত রক্তকণিকা রক্তের মুখ্য ভাগটা তৈরি করে, দ্যাট ইজ অনেক বেশি পরিমাণে, তার মানে রক্তের কিছু বৈশিষ্ট্য তার উপর নির্ভর করবে, যেমন রক্তের সান্দ্রতা, ঘনত্ব, এই বৈশিষ্ট্যগুলো লোহিত রক্তকণিকা নিয়ন্ত্রণ করে। এগুলো যদি বেড়ে যায় বা কমে যায় তোমার বডিতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। দেন চলে আসলাম খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্টে, দ্যাট ইজ বাফার। লোহিত রক্তকণিকায় থাকে হিমোগ্লোবিন, আর এইদিকে থাকতেছে আমার বাইকার্বনেট আয়ন। আমরা রসায়নে পড়ে এসেছি বাইকার্বনেট আয়ন একটা বাফার হিসেবে কাজ করে, পাশাপাশি এই হিমোগ্লোবিনটাও বাফার হিসেবে কাজ করে। বাফারটা কি? আমরা জানি যে দ্রবণের কোনো পিএইচ বেড়ে গেলে বা কমে গেলে, অর্থাৎ কোনো একটি দ্রবণে যদি আমি হাইড্রোজেন আয়ন যোগ করি অথবা হাইড্রোক্সিল আয়ন যোগ করি, তারপরও দ্রবণটির পিএইচ যদি না পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষমতাটাকে বলা হয় বাফারিং ক্ষমতা এবং দ্রবণটাকে বলা হয় বাফার দ্রবণ। তো এই লোহিত রক্তকণিকার সেই বাফারিং ক্ষমতাটা আছে, সে তার বাইকার্বনেট আয়ন এবং হিমোগ্লোবিনের মাধ্যমে রক্তের বাফারিং এর কাজ করে রক্তের পিএইচটাকে কনস্ট্যান্ট রাখে। রক্তের পিএইচ যদি বেড়ে যায় তাহলে আমার অ্যালকালোসিস হবে, রক্তের পিএইচ যদি কমে যায় তাহলে আমার অ্যাসিডোসিস হবে। তো মোটামুটি এগুলাই হচ্ছে লোহিত রক্তকণিকার প্রধান কাজ। আর আমার দেন হচ্ছে লোহিত রক্তকণিকা সম্পর্কে আরেকটি জিনিস তোমরা জেনে রাখতে পারো, সেটা হচ্ছে আমরা যে এই যে অ্যানিমিয়ার কথা বলেছি, রক্তশূন্যতা, এটা হলে এটার পাশাপাশি আরেকটা রোগ হতে পারে থ্যালাসেমিয়া, সেটা নিয়ে আমরা বংশগতি চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকবে। আশা করি সবার ভিডিওটি খুবই ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।